হ্যালো গাইস, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং গান্ধীজির অবদান। তোমরা সবাই জানো এই টপিকটা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে একাধিক প্রশ্ন পরীক্ষায় আসে। আশা করছি এই ভিডিওটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। সবাই পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখবে এবং আম আশা করছি তোমরা কমন পাবে। তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের অবদান অনস্বীকার্য। আমরা আজকে প্রথম যে প্রশ্নটা এখানে পাচ্ছি, ইনফরমেশনটা এখানে পাচ্ছি সেটি দেখো। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা 1885 সালের 28শে ডিসেম্বর। পরীক্ষায় প্রশ্ন আসে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছে? 1885 সালের 28শে ডিসেম্বর। তারপরে দেখো, বম্বে শহরে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ হলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এবং জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই প্রত্যেকটা লাইনগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এটা তোমরা ভালো মতো জানো। নেক্সট দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডারফিন। ভাইসরয় ছিলেন লর্ড ডারফিন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি দিয়েছিলেন দাদাভাই নৌরোজি। এই যে পার্টির কথা আমরা বলছি, সেই পার্টির যে নামকরণ হয়েছিল সেটা করেছিল দাদাভাই নৌরোজি। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের প্রতিষ্ঠাতা হলেন অক্টেভিয়ান হিউম। হিউম। ন্যাশনাল ইউনিয়নের প্রতিষ্ঠাতা এলেন অক্টেভিয়ান হিউম। জাতীয় কংগ্রেসের ইতিহাস দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাস নামক গ্রন্থের রচয়িতা সীতারামাইয়া। এই প্রত্যেকটা লাইন ধরে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এরপর দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন, স্থান, সভাপতি এবং তার তাৎপর্য। আমরা জানি ভারতের স্বাধীনতা সংগ্রামের আগে কংগ্রেস নানান অধিবেশন করেছে। প্রত্যেকটি অধিবেশনে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। প্রত্যেকটি অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল এবং কোথায় হয়েছিল, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুবই ন্যাচারাল এবং খুবই কমন প্রশ্ন। আমরা এখন সেগুলো একটু বলে দিচ্ছি। 1885 সালে বম্বে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সভাপতি ছিলেন এবং কংগ্রেসের প্রথম অধিবেশন নামকরণ করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রথম অধিবেশনে আমরা কংগ্রেস দলের নামকরণ হয়ে থাকে। 1887 সালে বদরুদ্দিন তৈয়বজি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি নিযুক্ত হন। 1960 সুরাটে রাসবিহারী ঘোষ এই সময় কংগ্রেসের সভাপতিত্ব করেন। কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে দুই ভাগ হয়ে যায়। এরপরে দেখো, 1911 কলকাতা বিশেন নারায়ণ ধর জনগণ মন অধিনায়কও প্রথম গাওয়া হয়। 1917 সাল অ্যানি বেসান্ত প্রথম মহিলা বিদেশি সভাপতি নিযুক্ত হন। 1924 বেলগাঁও মহাত্মা গান্ধী প্রথম এবং শেষবারের জন্য সভাপতি নির্বাচিত হন। একটা কথা মনে রাখতে হবে, জাতীয় কংগ্রেসে মহাত্মা গান্ধী কিন্তু একবারই সভাপতিত্ব করেছিলেন। 1925 সাল কানপুর সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। 1938 হরিপুরা সুভাষচন্দ্র বোস। 1939 ত্রিপুরী অন্ধ্রপ্রদেশ, সেখানে সুভাষচন্দ্র বোস প্রথম নির্বাচিত সভাপতি। সুভাষচন্দ্র বসু গান্ধীজি মনোনীত প্রার্থী সীতারামাইয়াকে হারিয়ে সেখানে সভাপতি নির্বাচিত হন। 1946 মিরাট জে.বি. কৃপালিনী স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি ছিলেন। এই প্রত্যেকটা কংগ্রেসের সাল, নাম, কোথায় কোন জায়গায় অধিবেশন বসেছে এবং তাদের সভাপতি প্রত্যেকটি কিন্তু পরীক্ষায় আসে। কাজেই এগুলো আমাদের জানতে হবে। নেক্সট দেখো, 1941 থেকে 1945 সালের মধ্যে জাতীয় কংগ্রেসের কোনো অধিবেশন বসেনি, কারণ এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সবচেয়ে বেশি সময় ধরে কংগ্রেসের সভাপতি থেকে যান মৌলানা আবুল কালাম আজাদ। জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি মৌলানা
আবুল কালাম আজাদ। সবচেয়ে বেশিবার কংগ্রেস সভাপতি হয়েছেন জওহরলাল নেহেরু এবং দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন ভারতের মহান বৃদ্ধ বা গ্র্যান্ড ওল্ড ম্যান বলেছিলেন। এইটা কিন্তু পরীক্ষায় আমরা অনেকবার পেয়েছি যে মহান বৃদ্ধ বা গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়। উত্তর হবে দাদাভাই নৌরোজিকে বলা হয়। কে বলেছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন এই নাম দিয়েছিলেন। গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু, অর্থাৎ মহাত্মা গান্ধী যে রাজনীতিতে প্রবেশ করেন তার গুরু হিসাবে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট দেখো, ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ গ্রন্থের লেখক হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতীয় জাতীয়তাবাদের জনক, বাংলার মুকুটবিহীন রাজা বা রাষ্ট্রগুরু তাকে বলা হতো। 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। তোমরা বুঝতেই পারছো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট বিশিষ্ট একজন ব্যক্তিত্ব। রমেশচন্দ্র দত্তকে অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক বলা হয়। আধুনিক ভারতের স্রষ্টা বলা হয় বাল গঙ্গাধর তিলককে। তিনি লোকমান্য নামে বেশি পরিচিত ছিলেন, তাকে মারাঠা কেশরীও বলা হতো। এই প্রত্যেকটা লাইন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তিনি বলেছিলেন, অর্থাৎ তিনি বলতে এখানে বাল গঙ্গাধর তিলককে বলা হয়েছে, তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। লালা লাজপত রায় শের ই পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিল। তাহলে আমরা জানলাম মারাঠা কেশরী ছিলেন বাল গঙ্গাধর তিলক এবং পাঞ্জাব কেশরী ছিলেন লালা লাজপত রায়। শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয়, এর বক্তা ছিলেন চিত্তরঞ্জন দাস। আমরা দেশকে ভালোবাসি, যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এই বক্তব্যের বক্তা ছিলেন শ্রী অরবিন্দু ঘোষ। ইম্পেরিয়াল লাইব্রেরি 1904 সালে প্রতিষ্ঠিত হয়। লর্ড কার্জন 1905 সালে 19শে জুলাই সিমলায় বঙ্গভঙ্গের কথা ঘোষণা করেন। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 সালের 16ই অক্টোবর। যে কটা লাইন আমি এখানে বলেছি প্রত্যেকটা লাইন থেকে কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং আসবে, সেই জন্যই এই জিনিসগুলো তোমাদেরকে এই ভিডিওতে আমরা বলছি। আশা করি তোমাদের সবার এই জিনিসগুলো একটু বোঝা গেল। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো, বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালের 12ই ডিসেম্বর। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালের 12ই ডিসেম্বর। রাজা পঞ্চম জর্জ ওই দিন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 সালে। কে করেছিল? লর্ড কার্জন। কোথায়? সিমলায়। ঠিক আছে, এবং তা রদ করা হয় 1911 সালের 12ই ডিসেম্বর। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? কৃষ্ণকুমার মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন প্রচলন করে। আমরা সবাই জানি বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা করেন। 1905 সালের 16ই অক্টোবর সঞ্জীবনী সভা স্থাপন করেন রাজনারায়ণ বসু। আমরা একটু আগে পেলাম সঞ্জীবনী পত্রিকা, এখন পেলাম সঞ্জীবনী সভা। ফেডারেশন হল বা মিলন মন্দিরের প্রতিষ্ঠা করেন আনন্দমোহন বসু। অরবিন্দু ঘোষ বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন। কার্লাইল সার্কুলার 1905 সালের 10ই অক্টোবর কলেজ ছাত্রদের রাজনৈতিক আন্দোলন কিংবা সভা সমিতিতে যোগদান, এমনকি প্রকাশ্যে বন্দে মাতরম ধ্বনি নিষিদ্ধ করা হয়। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা, আমরা আর একটা সোসাইটির নাম পাচ্ছি, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বন্দে মাতরম পত্রিকার প্রতিষ্ঠা শুভচন্দ্র মল্লিক এবং সম্পাদক ছিলেন অরবিন্দু ঘোষ। 1906 সালের 1 অক্টোবর আগা খান নেতৃত্বে ঢাকায় মুসলিম লীগের প্রথম অধিবেশন বসে। কে ছিলেন? আগা খান নেতৃত্বে। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ সভাপতি নির্বাচিত হন 1915
সালে। ঠিক আছে, এবার আমরা দেখব স্বাধীনতা সংগ্রাম এবং গান্ধীজির অবদান। 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্ম হয়। 1869 সালের 2রা অক্টোবর। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গান্ধীজির আত্মজীবনী। 1915 সালের 9ই জানুয়ারি গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসেন। বর্তমানে ওই দিনটি অনাবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। 1933 সাল থেকে গান্ধীজি হরিজন পত্রিকায় লেখা শুরু করেন। গান্ধীজির দুটি নীতি হল সত্যাগ্রহ এবং অহিংসা। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন এবং নেতাজি বলেছিলেন তিনি জাতির জনক। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। 1916 সালে গান্ধীজি সবরমতী নদীর তীরে সত্যাগ্রহ আশ্রম গড়ে তোলেন। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিচ্ছি গান্ধীজির কিছু কর্মকাণ্ড। চম্পারণ সত্যাগ্রহ 1917 সাল, আমেদাবাদ মিল্ক স্ট্রাইক 1918 সাল, খেদা সত্যাগ্রহ 1918 সাল, অসহযোগ আন্দোলন 1920 সাল, পুনে প্যাক্ট 1932 সাল, যেটা গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে সংঘটিত হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন 1942 সাল, লখনৌ চুক্তি 1916 সালে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে হয়েছিল। এই সময় সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। হোম রুল লীগ। নেক্সট পয়েন্ট দেখো, 1916 সালের পুনা শহরে বাল গঙ্গাধর তিলক গড়ে তোলেন ভারতীয় হোম রুল লীগ। আন্দোলনের মূল মন্ত্র ছিল স্থানীয় স্বায়ত্তশাসন। অ্যানি বেসান্ত 1916 সালে মাদ্রাজ হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। তিনি গীতার ইংরেজি অনুবাদ করেন এবং নাম দেন লোটাস সং। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999, এই আইন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত। এই আইনের প্রেক্ষিতে সাইমন কমিশন গঠিত হয় 1987 সালে এবং রাওলাট আইন 1919 সালে বিনা বিচারে শাস্তি এবং কারাদণ্ডের বিধান রাখা হয়। নেক্সট পেজ। দেখো, বারদৌলি সত্যাগ্রহ 1928 সাল, সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এই আন্দোলন তৈরি হয়। রাওলাট আইন 1919 সাল, এই আইনের প্রধান শর্ত ছিল কেবলমাত্র সন্দেহবশেই যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও আটক করা যাবে। আন্দোলনে অ্যাপিলের অধিকার থাকবে না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না, সংবাদপত্রের কণ্ঠ রোধ করা হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। রাওলাট আইনের সাহায্যে দুই দেশপ্রেমিক সত্যপাল চৌধুরী ও সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়। তাদের মুক্তির দাবিতে 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মাইকেল ডায়ার গুলি চালালে প্রচুর লোক হতাহত হয়। এই ইতিহাস জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। এই ঘটনায় সরকার পক্ষ থেকে যে তদন্ত কমিশন গঠন হয়েছিল তার নাম ছিল হান্টার কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, উধম সিং হাজার 1940 সালে লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করেন। খিলাফত আন্দোলন 1919 সালে, সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী। এই আন্দোলনের প্রাণস্বরূপ ছিলেন আলী ভ্রাতৃদ্বয়, মৌলানা শওকত আলী এবং মৌলানা মোহাম্মদ আলী। 1920 সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 1920 সালের কংগ্রেসের কলকাতা বিশেষ অধিবেশনে লালা লাজপত রায়ের সভাপতিত্বে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। 1 আগস্ট 1920 সালে ব্রিটিশ সরকারের দেওয়া কাইজার-ই-হিন্দ ফেরত দিয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলনের সূচনা করেন। ব্রিটিশ সরকারের তরফ থেকে গান্ধীজিকে কাইজার-ই-হিন্দ উপাধি দেওয়া হয়েছিল, সেটি তিনি ফিরিয়ে দেন। অসহযোগ আন্দোলনের সময় বড়লাট ছিলেন লর্ড রিডিং। বিশ্বের ইতিহাসে অসহযোগ আন্দোলন ছিল প্রথম অস্ত্রবিহীন বিদ্রোহ।
1922 সালের 5ই ফেব্রুয়ারি চৌরাচৌরির হিংসাত্মক ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু 1923 সালে। প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। মতিলাল নেহেরু ছিলেন দলের সম্পাদক। উদ্দেশ্য ছিল উপনিবেশিক স্বাধীনতা। নেক্সট আসছে সাইমন কমিশন। সাইমন কমিশন নিযুক্ত হয় 1927 সালে এবং সে কমিশন ভারতে আসে 1928 সালে। এই কমিশনে 7 জন সদস্য ছিল। কমিটি তাদের রিপোর্ট পেশ করে 1930 সালে। লাহোরে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লালা লাজপত রায়। 1928 সালের 17ই নভেম্বর ইন্সপেক্টর স্যান্ডার্সের লাঠিচার্জের আঘাতে তার মৃত্যু হয়। 1928 সালের 17ই ডিসেম্বর সুখদেব, ভগৎ সিং, রাজগুরু এবং কীর্তি আজাদ স্যান্ডার্সকে হত্যা করেন, যা লাহোর ষড়যন্ত্র মামলা 1929 নামে পরিচিত। 1930 সালের 2রা জানুয়ারি কংগ্রেসের কার্যনির্বাহী সমিতিতে স্থির করা হয় 26শে জানুয়ারি দিনটি সারা ভারতে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে। বর্তমানে 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করে আসছি। এরপর আসছে আইন অমান্য আন্দোলন 1930 সাল। সবরমতী আশ্রম থেকে 1930 সালের 12ই মার্চ গান্ধীজি 78 জন সঙ্গী নিয়ে যাত্রা শুরু করেন এবং 24 দিন পর 5ই এপ্রিল ডান্ডি এসে উপস্থিত হন। সেখানে তিনি নিজ হাতে লবণ সংগ্রহ করে লবণ আইন অমান্য আন্দোলনের মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলনে শুরু করেন। খান আব্দুল গফ্ফর খান, যাকে সীমান্ত গান্ধী আমরা বলে থাকি, তিনি আইন অমান্য আন্দোলনে মুসলিম সংগঠন খোদাই খিদমতগার এর পক্ষ থেকে উল্লেখযোগ্য ভূমিকা নেন। 1987 সালে তাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়। তিনি প্রথম ভারতীয় যিনি এই উপাধি পেয়ে থাকেন। এরপর দেখো, প্রথম গোল টেবিল বৈঠক বসে 1930 সাল। জাতীয় কংগ্রেসে এই বৈঠক বয়কট করে। মুসলিম লীগ ও হিন্দু মহাসভা এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। নেক্সট পেজ। দেখো, গান্ধী আরউইন চুক্তি হয় 1931 সালে। গান্ধী আরউইন চুক্তি হয় 1931 সালে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক বসে 1931 সালে। গান্ধীজি, মদনমোহন মালব্য এবং সরোজিনী নাইডু এতে অংশগ্রহণ করেন। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন রামসে ম্যাকডোনাল্ড এবং ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। 1932 সালে পুনা চুক্তি সংঘটিত হয় গান্ধীজি এবং আম্বেদকরের মাধ্যমে। তিনি সর্বভারতীয় অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেন। তৃতীয় গোলটেবিল বৈঠক বসে 1932 সালে। এই বৈঠকে কংগ্রেস যোগদান করেনি। উপস্থিত ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এবং তেজ বাহাদুর সপ্রু। ভারত স্বাধীন আইন 1935 সাল। তখন ভাইসরয় ছিলেন লর্ড ওয়েলিংটন। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং হরিপুরা অধিবেশনে। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে তিনি দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন এবং গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে তিনি সভাপতি হন। 1929 সালে 29শে এপ্রিল নেতাজি পদত্যাগ করেন এবং 3রা মে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল, ভাইসরয় লিনলিথগো। মুসলিম লীগ লাহোর অধিবেশন হয় 1940 সাল। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা স্যার সৈয়দ আহমদ। 1940 সালের 20 মার্চ লাহোরে মুসলিম লীগ এবং বাৎসরিক অধিবেশন যে প্রস্তাবটি গৃহীত হয় সেটি লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে খ্যাত। প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন ফজলুল হক এবং সমর্থন করেন চৌধুরী খালিদুজ্জামান। সর্বপ্রথম পৃথক রাষ্ট্রের দাবি জানান উর্দু কবি ইকবাল। তিনি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানের রচয়িতা। আগস্ট প্রস্তাব 1940, যা লিনলিথগো প্রস্তাব নামে পরিচিত। ক্রিপস মিশন 1942 সাল 22 মার্চ দিল্লিতে পৌঁছায়। সংবিধান তৈরির উদ্দেশ্যে এই মিশন পাঠানো হয়। জাতীয় কংগ্রেস এই কমিশনকে বয়কট করে কারণ গুরুত্বপূর্ণ বিভাগগুলি ইংরেজ সরকার নিজের হাতে রেখেছিলেন এবং পৃথক রাষ্ট্রের উল্লেখ না থাকায় মুসলিম লীগও ক্রিপস মিশনকে বয়কট করে।
গান্ধীজি এই প্রস্তাবকে বলেছিলেন একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেক। নেক্সট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন 1942 সাল। 1942 সালের 8ই আগস্ট জাতীয় কংগ্রেস বম্বে অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাবটি গৃহীত হয়। এই অধিবেশনের সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং প্রস্তাব দেন জওহরলাল নেহেরু। 9ই আগস্ট থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। 1944 সালে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। এই সময় গান্ধীজি তার বিখ্যাত উক্তি করেঙ্গে ইয়া মরেঙ্গে বলেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের জননী হলেন অরুণা আশরাফ আলী। মেদিনীপুরের তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা। তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। মুসলিম লীগ, হিন্দু মহাসভা, কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলন সমর্থন করেনি। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনী মুক্তি সংগ্রাম। 1942 সালের 1 সেপ্টেম্বর আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত হয়। কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করার পর সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হয়। তিনি পালিয়ে 1943 সালে সিঙ্গাপুরে যান এবং রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে সুভাষচন্দ্রের হাতে ভারতের স্বাধীনতা সংঘের দায়িত্বভার অর্পণ করেন। এই অনুষ্ঠানেই বিশাল জনতা তাকে নেতাজি উপাধিতে ভূষিত করে। নেতাজি ডাক দেন দিল্লি চলো, জয় হিন্দ আওয়াজ তুললেন নেতাজি। 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার নামে অস্থায়ী ভারত সরকার প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরির ধারণা দেন ক্যাপ্টেন মোহন সিং। মহিলা বাহিনী ঝাঁসি বাহিনী নেত্রী ছিলেন লক্ষ্মী সাইগাল। সুভাষ ব্রিগেডের নেতা ছিলেন শাহনেওয়াজ খান। নেক্সট, 1943 সালের 31শে ডিসেম্বর নেতাজি স্বাধীন ভারতের প্রথম মুক্তাঙ্গন আন্দামান দ্বীপে পা রাখেন। তিনি আন্দামানের নাম রাখেন শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম রাখেন স্বরাজ দ্বীপ। আজাদ হিন্দ বাহিনীর বন্দীদের বিচার হয় দিল্লির রেড ফোর্টে। রাজাজি সূত্র 1944। ভারত বিভাগ রোধ করতে মুসলিম লীগের অধিকাংশ দাবি মেনে 1944 সালে চক্রবর্তী রাজা গোপালাচারী এটি পেশ করেন, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ পৃথক পাকিস্তানের দাবিতে অটল থাকায় এটি ব্যর্থ হয়। ওয়াভেল পরিকল্পনা 1945 সাল। এর মূল উদ্দেশ্য ছিল সংবিধান প্রণয়ন ও সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতীয় নেতাদের দিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন। এই পরিকল্পনাকে ব্রেকডাউন প্ল্যান বলা হয়, যা ব্রিটিশ রায় গ্রহণ করেনি। 1946 সালে ক্যাবিনেট মিশন। নেতা ছিলেন স্যার প্রথিক লরেন্স। এরা দুজন ছিলেন আরেকজন ছিলেন স্টাফার ক্রিপস এবং A.V. আলেকজান্ডার। এই মিশনে দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল গণপরিষদ গঠন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা। এরপর চলে আসছে নৌ বিদ্রোহ 1946 সাল। তলোয়ার নামক জাহাজে প্রথম এই বিদ্রোহ শুরু হয় বোম্বাইতে। নৌবাহিনীর অধ্যক্ষ ছিলেন এডমিরাল গডফ্রে। মাউন্টব্যাটেন পরিকল্পনা 1947 সাল। 1947 সালের 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ভারত বিভাগের ঘোষণা করেন এবং মাউন্টব্যাটেন ভারতে আসেন 1947 সালের 24শে মার্চ। ভারত ও পাকিস্তানকে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনার মূল রচয়িতা ছিলেন ভিপি মেনন। পাকিস্তান স্বাধীন হয় 1947 সালের 14ই আগস্ট। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। এই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের টোটাল ইয়ারওয়েজ আলোচনা। কোন সাল থেকে শুরু হয়েছে এবং পরবর্তী প্রত্যেক সাল অনুযায়ী আমি এটি সাজানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এই টপিকটা বেশ ভালো লাগবে এবং তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে। এই ভিডিওটা তাহলে এখানে আজকে শেষ করছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।